প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। তো বিশেষ করে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তো আজকেও আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র প্রথম অধ্যায় দিয়ে শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসটি তোমাদেরকে নেওয়া হয়েছিল অর্থায়নের কার্যাবলী নিয়ে নেওয়া হয়েছিল। তো আজকে আমরা অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব, কারণ আজকের যে অর্থায়ন, এই অর্থায়নটি একদিনই চলে আসেনি। এই অর্থায়ন আসতে অনেক সময়ের ব্যাপার ছিল। অর্থাৎ আজকের অর্থায়ন কখন থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, বা অর্থায়নের বিষয়গুলো আমাদের কোন সময়ে কোনটির পরিবর্তন হয়েছে, আজকে সে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতেছো, তো বরাবরের মতো আজকেও তোমাদের নাম, রোল, সেকশন এগুলো লিখে দিবে। আর যদি সাউন্ড প্রবলেম হয়, লেখা বুঝতে সমস্যা হয়, কথা বুঝতে সমস্যা হয়, অবশ্যই লিখে দিবে যে সমস্যা হয়। আর যদি শুনতে কোনো সমস্যা না হয় সেটিও কিন্তু বলে দিবে, তা না হলে বুঝবো না যে আসলে তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিকস হচ্ছে অর্থায়নের সূচনা। তো আমরা অর্থায়নের সূচনা প্রথম অধ্যায়। তো এখানে আমরা আজকের টপিকস হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশ। অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। তো দেখো, অর্থায়নের ক্রমবিকাশে আমরা একটু দেখে নিই যে অর্থায়নের ক্রমবিকাশ কিভাবে হয়ে থাকে, আমরা সেটি আজকে দেখব। তো সবাই একটু নাম, রোল, সেকশন এগুলো লিখে দিবে। তো শুভ সকাল। তো আজকে আমরা শুরু করি আমাদের যে পাঠ্যক্রম। আমরা আজকে শুরু করার আগে তোমাদেরকে একটু কথা বলে নেই যে আসলে তোমরা সবাই বই কিনেছো। আমাদের বইটি কি ছিল সেটা বইটা একটু বের করে রাখবে, কারণ আমাদের বই থেকেই এটা পড়তে হবে। কারণ হচ্ছে আজকের যে ইনফরমেশন ক্লাস, এই ইনফরমেশন ক্লাসটা তোমাদের দেখতে হবে। তো তোমরা নিশ্চয়ই এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই বইটি সবার কাছে আছে। তো একটু বইটা খুলে নিবে, বইটা খুলে এই টপিক্সটা বের করবে যে অর্থায়নের ক্রমবিকাশ। এটি বইটা সাথে রাখবে এবং খাতা কলমটা সাথে রাখবে, কারণ এখানে এটা ইতিহাস রিলেটেড কিছু লেখা আছে, অনেক লেখা। তো সব লেখা আমাদের পড়তে হবে না, আমরা জাস্ট যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে এবং যে বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার, সে বিষয়গুলো আমরা জানব। তো অবশ্যই তোমরা বইটা খুলে নিবে এবং হচ্ছে সাথে সাথে তোমরা খাতা কলম নিবে, এখানে লিখে রাখবে যে আমি যে ইনফরমেশনগুলো বলবো সেই ইনফরমেশনগুলো তোমাদের খাতায় রাখবে। এটি তোমাদের জন্য আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্স বলছি, কারণ এখান থেকে আমরা জানবো কিভাবে অর্থায়নটার ক্রমবিকাশ হয়েছে, আমরা কিভাবে অর্থায়নটা পেয়েছি এবং অর্থায়নটা পরিবর্তন হয়েছে, দেখো কোথা থেকে কোথায় এসেছে, কিভাবে পরিবর্তন হয়েছে, সে বিষয়গুলোই আমরা জানবো। আর এটি জানার মাধ্যমে তোমরা যখন এইচএসসি পাস করবে, তারপরে যখন অ্যাডমিশন দিবে, অর্থাৎ বিভিন্ন পাবলিক ভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটিতে যখন পরীক্ষা দিবে, সেক্ষেত্রে এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা পাবে। তো আজকে যদি তোমরা এটা মনোযোগ দাও, অবশ্যই সেই সময় কোশ্চেনগুলো খুব সঠিকভাবে তুমি দিতে পারবে। এই জন্য আমি বলবো যে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলছি, এখানে আজকে আমাদের অনেকগুলো থিওরি বিষয় আমরা জানবো, অর্থাৎ কোন শতকে কিভাবে আমরা এই অর্থায়নটা পেয়েছি সে বিষয়টি আমরা জানবো। তো দেখো, আমি শুরু করতে যাচ্ছি যে আমাদের যে আজকের বিষয়টি হচ্ছে ক্রমবিকাশ। তো আমি যদি বলি ক্রমবিকাশ, যে আসলে এটা আস্তে আস্তে কিভাবে ক্রমবিকাশ হয়েছে, তো এখানে আমি শুরুতেই বলিনি যে এই ক্রমবিকাশের ক্ষেত্রে আমরা জানি একজন বিখ্যাত লোক, যিনি হচ্ছেন থমাস গ্রিন নামে একজন ব্যক্তি। থমাস গ্রিন, আমি নামটা লিখে নিই, থমাস গ্রিন, খেয়াল করবে, থমাস গ্রিন। থমাস গ্রিন, এল গ্রিন বলা হয় বা থমাস গ্রিন, আমি সংক্ষেপে লিখলাম। থমাস গ্রিন নামে একজন ব্যক্তি, তিনি এই অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে কথা বলেছেন এবং তিনি একটি সাল উল্লেখ করেছিলেন, অর্থাৎ 1897 সালে
তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, যেটির নাম হচ্ছে কর্পোরেশন ফিন্যান্স নামে। তো কর্পোরেশন, তোমরা বই খুললে অবশ্যই দেখতে পারবে কর্পোরেশন ফিন্যান্স। তো কর্পোরেশন ফিন্যান্স থমাস গ্রিন 1857 সালে একটি বই লিখেছিলেন, যেটা হচ্ছে কর্পোরেশন ফিন্যান্স। এই কর্পোরেশন ফিন্যান্স থেকেই আসলে এই অর্থায়নের ক্রমবিকাশটা শুরু হয়েছিল। তো আমরা এটা জানলাম যে থমাস গ্রিন তার অর্থায়নের ক্রমবিকাশে ভূমিকা রেখেছিলেন এবং তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। এটা 1857 সালে প্রকাশিত হয়েছিল কর্পোরেশন ফিন্যান্স নামে। তো আমরা এরপরে দেখো, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? যারা সাউন্ড কোনো সমস্যা বা কোনো সমস্যা থাকলে অবশ্যই এখানে লিখে দিবে যে আমার বুঝতে এটা সমস্যা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই অ্যাটেন্ড করেছো, তো আস্তে আস্তে অ্যাটেন্ডের সংখ্যা বাড়ছে। তো দেখো, অর্থায়নের ক্রমবিকাশ আমরা থমাস গ্রিন 1897 সালে কর্পোরেশন ফিন্যান্স। তো আমরা চলে যাচ্ছি অর্থায়নের ক্রমবিকাশে আমাদের যে ধাপগুলো আছে, এই ধাপগুলো আমি এক একটা ধাপ দেখাবো তোমাদেরকে। তো এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আমরা সবাই লিখে নিব। তো আমাদের প্রথমেই আমরা যদি বলি প্রথম যে ধাপটা, তো দেখো 1920 এর পূর্ববর্তী, 20 এর পূর্ববর্তী দশক। খেয়াল করো, তোমাদের বইয়ে প্রথমেই আছে যে 1920 এর পূর্ববর্তী দশক, অর্থাৎ 1920 সালের পূর্ববর্তী থেকে, অর্থাৎ পূর্বে থেকেই। দশক মানে এর পূর্বের 10 বছর, এটা কি বোঝাচ্ছে? তো বা এখানে একক দশক আমরা অনেক সময় বলি। তো এখন দেখো, এই 1920 এর পূর্ববর্তী দশকে আমাদের এই ফিন্যান্সের কি শুরু হয়েছিল সেটা আমরা দেখব। তো সে সময় কি হয়েছিল আমরা জানি যে যুক্তরাষ্ট্রে 1890 সাল থেকে 1905 সাল, খেয়াল করো, 1890 থেকে 1905 সালে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো ছিল, ওই কোম্পানিগুলো একত্রিতকরণ প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ এত সাল থেকে কোম্পানি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো ছিল, তো যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো একত্রিতকরণ প্রক্রিয়া শুরু হয়। কোম্পানিগুলোর একত্রিতকরণ প্রক্রিয়া শুরু হয়। তো আমরা এখান থেকে একটা কোশ্চেন জানলাম, তোমার পরীক্ষা এভাবে আসবে যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন থেকে। তো আমরা এটার অ্যান্সার খুব সহজেই দিতে পারবো যে 1920 এর পূর্ববর্তী দশকে, সালটাও এখানে বলে দিয়েছি, 1890 থেকে 1905 সাল থেকে পর্যন্ত বা 5 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে 1920 এর পূর্ববর্তী দশকে আমাদের যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো ছিল, ওই কোম্পানিগুলো একত্রিতকরণ শুরু হয়। এভাবে কিন্তু একত্রিতকরণের মাধ্যমে আমরা এই অর্থায়নের ক্রমবিকাশটা শুরু হয়েছিল। তো এরপরে আমরা দেখব, পরবর্তীতে আরেকটি দেখব। দেখো, আমাদের আর একটা বিষয় হচ্ছে যে 1920 এর দশক, এটা কিন্তু পূর্ববর্তী বলছি 1920 এর, এখন হচ্ছে 1920 এর দশক। অর্থাৎ 1920 এর দশকে আমাদের কি কি হয়েছিল, আমাদের ফিন্যান্সের কি কি পরিবর্তন বা কি কি হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাই নতুন শিল্প প্রতিষ্ঠান বা নতুন শিল্প প্রতিষ্ঠান, এটাই নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। খেয়াল করবে সবাই, বলেছি 1920 এর দশকে কি হয়েছিল, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখন বলতে পারো নতুন শিল্প প্রতিষ্ঠানের সাথে আমাদের এই অর্থায়নের কি সম্পর্ক। তো আমরা জানি যে 1920 এর দশকে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, আর এই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে আস্তে আস্তে অর্থায়নের ক্রমবিকাশ হতে থাকে।
কারণ শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন, তার মানে অর্থায়ন শুরু হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1920-এর দশকে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে তোমার জন্য কোশ্চেন হচ্ছে, আমরা গত ক্লাসের ন্যায় একটা কুইজও নিতে পারি, আলোচনার পর আমি জিজ্ঞেস করতে পারি যে নতুন শিল্প প্রতিষ্ঠান কোন শতকে হয়েছিল। তাহলে আমরা বলবো 1920-এর দশকে হয়েছিল, বা কোন সময় হয়েছিল 1920-এর দশকে। তাহলে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে 1920-এর দশকে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা, অর্থাৎ গ নাম্বারে আমরা দেখব এখানে আবার কি বলেছে যে 1930-এর দশক। প্রতি 10 বছর পর পর কিন্তু এগুলো হয়ে থাকে। তাহলে এখন দেখব 1930-এর দশক। তো 1930-এর দশকে কি হয়েছিল সেটা আমরা দেখে নিব। 1930-এর দশকে একটু খেয়াল করতে হবে। তো আমরা জানি 1930-এর দশকে দেখো 1929 সালের 29শে অক্টোবর 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস মানে হচ্ছে কি পতন। ধস নামে। তাহলে ধস মানে কি পতন হয়ে যায়, পতন মানে ভ্যানিশ হয়ে যায়, এটা শেষ হয়ে যায় এরকম। তো আমরা এখানে মনে রাখবো 1930-এর দশকে কি হয়েছিল, এটা দিয়ে কোশ্চেন আসবেই। আর আমি যখন পরীক্ষা নিব তখন অবশ্যই এখান থেকে অবশ্যই কোশ্চেন দেখতে পাবে। এমনকি তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে এই কোশ্চেনটা আসবেই। তো 1930-এর দশকে আমাদের কি হয়েছিল, 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। ধস মানে হচ্ছে কি পতন, অর্থাৎ পতন হয়। তো এটাকে একটা সুন্দর একটা নাম দেওয়া হয়েছিল। এই যে ধস নামে, এই ধস নামার পিছনে একটি নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক টুয়েসডে। তো এটাকে আমরা বলি এই যে ধস নামা, এইটাকে বলা হয় এটা ব্ল্যাক টুয়েসডে। ব্ল্যাক টুয়েসডে নামে অভিহিত করা হয়, ব্ল্যাক টুয়েসডে নামে পরিচিত, এটি ব্ল্যাক টুয়েসডে নামে পরিচিত। এখন তোমাকে যদি বলে 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে যে ধস নেমেছিল, এটাকে কি নামে পরিচিত করা হয় বা কি নামে ডাকা হয়, ব্ল্যাক টুয়েসডে। আবার কোশ্চেন হতে পারে ব্ল্যাক টুয়েসডে কি, তখন আমি লিখব 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, এটাকে বলা হয় ব্ল্যাক টুয়েসডে। এর আগে একটি কোশ্চেন, এই কোশ্চেনটার উপরে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। তো স্টুডেন্টরা কি কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল, একটু হাসির একটা অ্যান্সার ছিল। অ্যান্সারটা ছিল এরকম, আমি কোশ্চেন করেছিলাম যে ব্ল্যাক টুয়েসডে কি, তো ওরা অ্যান্সার এরকম লিখছিল যে ব্ল্যাক মানে তো আমরা জানি কালো, টুয়েসডে মানে কি মঙ্গলবার, অর্থাৎ ওরা লিখেছিল যে মঙ্গলবার আকাশ কালো ছিল, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। তো আমরা এটা খেয়াল রাখবো যে ব্ল্যাক টুয়েসডে মানে হচ্ছে 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, এটিকে আমরা বলতে পারি ব্ল্যাক টুয়েসডে। আর এই দিনটা কেন ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে, দেখো আমিও ব্ল্যাক, আচ্ছা, তো ব্ল্যাক মানে হচ্ছে একটু সমস্যা, আমার সমস্যা নেই। তো এক্ষেত্রে দেখো যেটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমরা জানি আমেরিকার যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারে পতন ঘটেছিল, এটা একটা তাদের কি বলে, তাদের একটা দুঃখ, তাদের একটা সমস্যা। ওই সময় 9000 ব্যাংক, খেয়াল করবে 9000 ব্যাংক, যুক্তরাষ্ট্রের 9000 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। তাহলে বুঝতে পারো যে শেয়ার বাজারের ধসটা কত বড় একটা বিপর্যয় ছিল তাদের জন্য। এবং প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে 46% তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, কমে যায়, এবং 3.2% হারে তাদের বেকারত্বের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ চরম বিপর্যয় ঘটেছিল এই 1930-এর দশকে। এটা কিন্তু আমাদের এই অর্থায়নের ক্রমবিকাশে একটা হ্যাম্পার ছিল, বা এখানে একটা সমস্যা ছিল যে এই অর্থায়নের ক্রমবিকাশের ক্ষেত্রে। তো আমরা 1930-এর দশকটা শেষ করলাম। তো এরপরে আমরা এখান থেকে আরেকটা বিষয় জানবো যে 1930 গেল, এরপর আমাদের আরেকটা হচ্ছে 1940-এর দশক আমরা দেখব। তো 1940-এর দশক তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই একটু জানাবে যে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা।
না জানালে কিন্তু আমি বুঝবো না যে আসলে কি বুঝছো আর কি বুঝো না, সেটা একটু জানাবে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো 1940-এর দশকটা আমরা একটু খেয়াল করব। তো 1940-এর দশকে কি হয়েছিল আমরা জানি, সবাই তোমরা জানো 1939 সালে, তোমরা এর আগে একটু কথা বলে নিই যে 1910 সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সবাই আমরা জানি। তারপরে দেখো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত সালে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এটি শেষ হয় কত সালে? শেষ হয় 1945 সালে। 1945 সালে এটি শেষ হয়। তো এখন আমরা এই যে 1940-এর দশকে বেসিক্যালি এটা কিসের জন্য বা এখানে কি হয়েছিল সেটা আমরা জানবো, যে 1940-এর দশকে আমাদের কোন ক্ষেত্রটা বেশি লাভ করেছিল? প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটে। প্রতিরক্ষা, দেখো এখানের মূল টপিকস হচ্ছে যে এই দশকে প্রতিরক্ষা শিল্পের বিকাশ হয়। তাহলে আমি যদি কোশ্চেন করি তোমাদেরকে যে প্রতিরক্ষা শিল্পের বিকাশ হয়েছে কোন দশকে, তাহলে আমরা প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটে কোন দশকে? আমরা বলবো 1940-এর দশকে। তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশনটা জানবো। এরপর আমরা দেখব 1950-এর দশক। তো 1950-এর দশক, তো 1950-এর দশকে 1950-এর দশক 1950-এর দশক খেয়াল করবে, কিন্তু আমি প্রত্যেকটা মূল যেই জিনিসগুলো সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। 1950-এর দশক আমরা যখন লিখব তখন এই 1950-এর দশকে আমাদের কি ঘটেছিল এটা আমরা দেখব। এ সময় অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। এ সময়ে খেয়াল করবে, এ সময়ে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তো দেখো আমরা 1950-এর দশকে আমাদের ফিনান্সে ক্রমবিকাশের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে এ সময়ে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। সনাতন মানে হচ্ছে যেটা পুরানো, এই পুরানো কিছু সিস্টেম ছিল, এই সিস্টেমটার পরিবর্তন ঘটা শুরু করে। যেমন আমি যদি বলি যে প্রত্যেকটা মানুষেরই এক একটা উদ্দেশ্য থাকে, তেমনি ফিনান্সেরও উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হচ্ছে বর্তমান আধুনিক ফিনান্সের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ করা। আর যদি বলি এটার পূর্ব বা সনাতন উদ্দেশ্য কি ছিল, তখন কিন্তু ছিল মুনাফা অর্জন বা মুনাফার সর্বাধিকরণ। তো মুনাফার সর্বাধিকরণ ছিল এই অর্থায়নের ক্রমবিকাশের শুরুতে। এটা ছিল সনাতন পদ্ধতিতে বলতো যে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটি ফার্মের বা একটি অর্থায়নের মূল লক্ষ্য। কিন্তু আমরা এখন যদি বলি যে ফিনান্সের মূল লক্ষ্য, অর্থায়নের মূল লক্ষ্য কি বা একটি ফার্মের মূল লক্ষ্য কি হওয়া উচিত, তখন আমি বলবো যে সম্পদ সর্বাধিকরণ। যাই হোক, ওটা আমি যখন এটা আলোচনা করব, অর্থায়নের লক্ষ্য নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে বলবো। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো 1950-এর দশকে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তাহলে আমরা এখান থেকে এতটুকু মনে রাখবো। এরপরে দেখো, পরে আরেকটা লিখছি যে পরে আমাদের 1960-এর দশকে কি হয়েছিল সেটা আমরা দেখব। তো দেখো 1960-এর দশক, তো 1960-এর দশকে আমাদের ফিনান্সের কি পরিবর্তন হয়েছিল? তো এই যে দেখো সনাতন পরিবর্তন হয়, সনাতনের পরে কি আসে? আধুনিক। সনাতনের পরে কি আসবে? আধুনিক। তাহলে আমি বুঝতে পারি আমাদের আজকের যে ফিনান্স সেটি কিন্তু 1960 সাল থেকে আমাদের এই আধুনিকতার ছোঁয়া লেগেছিল। তো আমরা এখানে দেখতে পেয়েছি আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। তো এখানে এটা হচ্ছে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়।
তো আমরা এখানে জানতে পারলাম যে আমাদের আজকের যে ফিনান্স, এই আজকের ফিনান্স অর্থাৎ আধুনিক ফিনান্স, এটার যাত্রা শুরু হয়েছিল 1960-এর দশক। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, আধুনিক অর্থায়ন এখান থেকেই আমাদের শুরু হয়েছিল। তো আমরা দেখতে পেলাম যে 1990-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থাৎ এখানে আরেকটু কথা বলে নেই, অনেকগুলো পলিসি বা অনেকগুলো থিওরি বা অনেকগুলো বিষয় অনেকেই এখানে লিখেছেন। যেমন আমরা এরপরে যখন অঙ্ক করতে যাব তখন এই বিষয়গুলো আমাদের লাগবে। যেমন হচ্ছে তোমরা নাম শুনে থাকবে, ইংলিশে আমরা বলি পোর্টফোলিও থিওরি। তো পোর্টফোলিও থিওরি কোন শতকে হয়েছিল, বা পোর্টফোলিও মানে হচ্ছে কি সেটাও বুঝাবো, যে অর্থাৎ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে বলে পোর্টফোলিও। আচ্ছা, এই পোর্টফোলিও থিওরি এটা কিন্তু আবিষ্কৃত হয়েছে, তোমাদের নৈবিত্তিক জানার জন্য এটা মনে রাখতে হবে, অ্যাডমিশন টেস্টের জন্য মনে রাখতে হবে। পোর্টফোলিও থিওরি কোন দশকে হয়েছিল? 1960-এর দশকে হয়েছিল। তারপরে আমরা বলেছি ডিভিডেন্ড পলিসি। তো ডিভিডেন্ড পলিসিও কিন্তু এই শতকেই মানে এই দশকেই হয়েছিল। তারপর হচ্ছে সিএপিএম, এটাও বল সিএপিএম, তোমাদের বই লেখা আছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। সিএপিএম মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল, এই স্থায়ী যে সম্পদ, এটা মূল্যায়ন একটা প্রক্রিয়া, সেটা কিন্তু এই 1960-এর দশকে। আজকে আমরা যে ফিনান্সের অঙ্ক যেগুলো করব সেগুলোর ক্ষেত্রে আমরা যখন দেখবো তো পোর্টফোলিও থিওরি সেক্ষেত্রে কিন্তু 1960-এর দশকে হয়েছিল। আর ডিভিডেন্ড পলিসি সেটাও এখানে হয়েছিল, সিএপিএমও হয়েছিল এখানে। তো আমরা এই 1960-এর দশকটা আমরা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবো, কারণ আজকের যে আমাদের আধুনিক অর্থায়ন, আজকের ফিনান্স, সেটা কিন্তু 1960-এর দশকে শুরু হয়েছিল। তো আমরা এটা দেখতে পেলাম। তাহলে আমরা এরপরে দেখব 1960-এর পরে 1970-এর দশকটা দেখব। 1970-এর দশক। তো আমরা দেখব 1970-এর দশক আমাদের কি হয়েছিল। 1970-এর দশক দুইজন লেখকের কথা বলবো, যে ব্ল্যাক অ্যান্ড শোলস নামে। তো দেখো 1970-এর দশকে কি হয়েছিল, আমাদের অর্থায়ন কিন্তু আধুনিক অর্থায়ন শুরু হয়ে গেছে। তো এরপরে কি ব্ল্যাক অ্যান্ড শোলস নামে দুইজন লেখক, তিনি একটি থিওরি আবিষ্কার করেছিলেন ওই সময়ে, যে থিওরিটা আমাদের অনেক কাজে লাগে বা লাগবে ভবিষ্যতে। যে তিনি যে থিওরিটা আবিষ্কার করেছিলেন, যে অপশনাল, যেটাকে আমরা বলি অপশন প্রাইজিং থিওরি, একটু মনে রাখবে অপশন। আমি আবার বলছি যে এখানে একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ তোমরা যে 1970-এর দশকে ব্ল্যাক অ্যান্ড শোলস নামে দুইজন ব্যক্তি, তারা একটা থিওরি দিয়েছিলেন যেটাকে আমরা বলি অপশন প্রাইজিং থিওরি। তো তোমার কোশ্চেনটা হবে এমন যে অপশন প্রাইজিং থিওরি আমাদের কোন দশকে হয়েছিল? তাহলে আমার আনসার হবে 1970-এর দশক। এরপরে দেখো, পরে আর একটা 1980-এর দশকটা দেখব। 1980-এর দশক। তো 1980-এর দশকে আমরা কি দেখতে পেয়েছি, আমাদের ফিনান্সে কি হয়েছে। তো আমরা যে আজকের কথা বলি, আজকে যে তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু প্রযুক্তির একটি ফল। এই যে প্রযুক্তিগত উন্নয়ন ফিনান্সে ঘটেছিল, এটা 1980-এর দশকে এই প্রযুক্তিগত ডেভেলপ হতে শুরু করে। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছিল। তো অবশ্যই খাতায় লিখে রাখবে এই জিনিসগুলো, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল কোশ্চেন এখানে তোমাদেরকে দেওয়া হচ্ছে। 1980-এর দশক, যেটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। তাহলে আমার আনসারটা এরকম, আমি যদি কোশ্চেন করি তোমাদেরকে যে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে কোন দশকে, তাহলে আমার আনসার হচ্ছে 1980-এর দশকে আমার ফিনান্সের প্রযুক্তিগত ডেভেলপ হয়েছিল। তো এখানে আরেকটু কথা, যে অনেকেই তোমরা বইয়ের ভিতরে লেখা আছে দেখতে পাবে, এখানে কয়েকটা বিষয় আছে যে
ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে এরা পদক্ষেপ নিয়েছিল। 1980 এর দশকে কিভাবে একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ডেভেলপ করা যায়, সাথে সাথে কিভাবে ঝুঁকিটা কমানো যায় সেটা নিয়ে তারা অনেকগুলো চুক্তি করেছিল, যেটাকে আমরা বলি ফিউচার চুক্তি করেছিল। ফরওয়ার্ড, যে ফরওয়ার্ড আমরা বলি, ফরওয়ার্ড যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিই, অর্থাৎ বিনিময় করে দেই, এটাকে আমরা ফরওয়ার্ড বলি। ফিউচার, ফরওয়ার্ড এবং সোয়াপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অর্থাৎ সোয়াপ মানে কি? অদল বদল করা। এটার অর্থ হচ্ছে, এটা ইংলিশ শব্দ, এটা হচ্ছে অদল বদল করা। অর্থাৎ আমি ঝুঁকি হ্রাস করতে হলে আমার প্রতিষ্ঠানের কোনোটা আমার প্রতিষ্ঠান নিয়ে আসতে হবে, আবার কোনোটা আমার প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে। এভাবে করে আমি বিনিময় করে আমি আমার প্রতিষ্ঠানের ঝুঁকিটা হ্রাস করতে পারি। তাহলে আমি আর এখানে কোশ্চেন হচ্ছে প্রযুক্তিগত ডেভেলপ হয়েছিল 1980 এর দশকে, এবং ফিউচার, ফরওয়ার্ড, সোয়াপ এগুলো আমাদের কোন দশকে হয়েছিল? 1980 এর দশকে হয়েছিল। তো লাস্ট অন কোশ্চেন, লাস্ট অন আমাদের আমাদের অর্থায়নের ক্রমবিকাশের লাস্ট যে বিষয়টা, অর্থাৎ 1990 এর দশক, এটাই আমাদের লাস্ট। 1990 এর দশক ক্রমবিকাশের লাস্ট ধাপ। তো 1990 এর দশকে আমাদের কি হয়েছিল আমরা জানি। এখানে একটু ব্যাপার আছে 1990 এর দশক নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু খেয়াল করতে হবে যে 1990 এর দশকে আমাদের কি ঘটেছিল। তোমরা জানো, তোমরা 19-এ পড়ে আসছো এই কোশ্চেনটা। 1995 সালের 1 জানুয়ারি, 1995 সালের 1 জানুয়ারি WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে একটি বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা বাংলায় বলি বিশ্ব বাণিজ্য সংস্থা। তো বিশ্ব বাণিজ্য সংস্থা, এখন আমার কোশ্চেন হয় যে 1990 এর দশকে 1995 সালের 1 জানুয়ারিতে ওয়ার্ল্ড ট্রেড WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। এটা আমরা মনে রাখবো, প্রতিষ্ঠা হয়। এটা কোন সালে, কোন দশকে? 1990 এর দশকে। তো এখন বলতে পারো এটা ফিন্যান্সের ক্রমবিকাশে কি ভূমিকা রাখে। তো দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ হচ্ছে বিশ্বের যে কীভাবে বাণিজ্যগুলো হচ্ছে, অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে এই বিশ্ব বাণিজ্য সংস্থা বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এক দেশের সাথে আর এক দেশের লেনদেনের ক্ষেত্রে সে সাহায্য করে থাকে। এজন্য বলবো এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, এটি অর্থায়নের ক্রমবিকাশে বিশেষ ভূমিকা রাখে। তো আমার এখানে মনে রাখতে হবে WTO কি, আমরা বলবো বিশ্ব বাণিজ্য সংস্থা, বা এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালের 1 জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। আর এটি কোন দশকে হয়েছিল? 1990 এর দশকে। এটি ফিন্যান্সের বা অর্থায়নের ক্রমবিকাশে বিশেষ ভূমিকা রাখে। আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশ্বে এক দেশ আর এক দেশের সাথে যখন আমদানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য করবে, সেক্ষেত্রে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাহায্য নিতে হবে। তো আমরা এটা বুঝতে পেরেছি যে এটা ছিল আমাদের অর্থায়নের ক্রমবিকাশের যে ফ্লো বা ক্রমবিকাশের যে সিস্টেম, এই সিস্টেমটা ছিল আমাদের এই অর্থায়নের ক্রমবিকাশের ধারা। এভাবে ধারা আমাদের পরিবর্তন হয়ে আসছে। তো আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন পাবে, যে এখানে আমরা নৈবেত্তিক কোশ্চেন হিসাবে যখন পরীক্ষা নিব সেক্ষেত্রে তোমরা অনেকগুলো কোশ্চেন পাবে। তো আমরা বুঝতে পারলাম যে 1960 থেকে আমাদের এই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, এবং এটা চলতে চলতে এখন পর্যন্ত এই অর্থায়নের ক্রমবিকাশ চলছে। এটা কিন্তু দেখো একটা ফ্লোতে চলছে, এবং বর্তমানে কিন্তু আমরা জানি ফিন্যান্সের খুবই ভালো একটি অবস্থানে আসছে। তো আমরা একটু এখানে আরেকটু কথা তোমাদেরকে বলে নিই, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, তো আমাদের অনেকেরই অনেক ধরনের ইচ্ছা থাকে না? যেমন আমি যদি বলি, তোমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি যে সাবজেক্ট বা যে বিষয়গুলো পড়ি এই বিষয়গুলো খুব ভালো করে যাতে আমি আয়ত্ত করতে পারি,
সে বিষয় থাকে। সাথে সাথে সবার একটি স্বপ্ন থাকে বা স্বপ্ন থাকা উচিত যে আমি কি করব, আমি এ প্লাস পাবো। আর এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম আমরা যদি একটু বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা থিওরি, এরপরে সবগুলো অধ্যায় হচ্ছে ম্যাথ। তো তুমি যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এখানে এ প্লাস পাওয়াটা খুবই সহজ হয়। তো এই জন্য আমি আজকে একটা বিষয় তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে তোমাদের আসলে ইন্সপিরেশনমূলক যে কথাটা সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকা উচিত না? আচ্ছা, কার কার স্বপ্ন আছে, কি কি স্বপ্ন আছে একটু লিখে দাও তো আমাকে, যে কার কার কি স্বপ্ন, আমি কি হতে চাই। স্বপ্নটা জাস্ট না পড়ালেখা নিয়ে, জাস্ট অন্য কিছু না, এখানে বড় স্বপ্ন আমি ওখানে দেখছি না, বা হ্যাঁ সেটা হতে পারে, তবে আমি তোমাদেরকে কিভাবে এ প্লাস পাবো বা পরীক্ষায় ভালো করবো সেটা নিয়ে আমি একটু দেখতে চাই। আচ্ছা, তো এখন আমাদের আজকের যে এটা টপিক, যে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে আমাকে কি কি করতে হবে। আচ্ছা, তো এখন আমি স্বপ্ন দেখলাম, কাজ করলাম না, তাহলে বাস্তবে পরিণত হবে না। তো সেক্ষেত্রে আমি কি করব, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্নের ইংলিশ আমরা সবাই জানি, তোমাদের সবার ড্রিম আছে যে আমি এটা করব। আচ্ছা, যাই করতে চাও না কেন, আমি এখানে বলি যে ড্রিম এক একজনের এক একটা থাকতেই পারে। তো কি কি ড্রিম আমি জানি, ফার্স্ট সবার কি থাকে, ড্রিম থাকে। ড্রিম মানে হচ্ছে আমরা স্বপ্ন। তো এই ড্রিম আমরা জানি। এখন ড্রিম আমার আছে, কি ড্রিম, আমার ড্রিম কি, মানে তোমাদের ড্রিম, আমার ড্রিম বলছি না। এখানে মনে করো তোমাদের ড্রিম হচ্ছে যে আমি এ প্লাস পাবো। কি পাবো, তুমি লিখতেছো আমি এই এসএসসি পরীক্ষায় কি পাবো, এ প্লাস পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার স্বপ্ন। এখন এই স্বপ্নকে কি আমি বলে রাখলাম যে এ প্লাস পাবো, তাহলে এ প্লাস পাইতে হলে কি স্বপ্নকে কি আমাকে বাস্তবে রূপ দিতে হবে? তো অবশ্যই। তো স্বপ্নর পরে কি আসতে হবে, যেটাকে আমরা বলি কি, গোল। তো আমরা এখানে লিখতে পারি GOAL, গোল মানে হচ্ছে আমার লক্ষ্যটা কি রকম, এটা আমি তোমাদেরকে ধরলাম এখানে এ প্লাস পাবো, এটা আমি আশা করে বসে আসলাম। তো এখন এই যে একটা টাইম তো আছে, এ প্লাস তো আমি সারা বছর বসে পাবো না, 5 বছর বসে আমি এ প্লাস পাবো না। তোমার একটা টাইম দিয়ে দিচ্ছে যে 2 বছর পর তোমার এক্সামের পরে, অর্থাৎ তুমি এই 2 বছর পর এইচএসসি পরীক্ষায় কি এ প্লাস পাবে। তো এই যে তোমার একটা টাইম ডিউরেশন, এক্ষেত্রে আমি যদি বলি তুমি একজন যদি ব্যবসায়ী হও, সেক্ষেত্রে যদি বলি তাহলে উদাহরণটা আরো ক্লিয়ার হবে, যে তোমার ড্রিম হচ্ছে তুমি একজন ব্যবসায়ী হবে, এটা হচ্ছে তোমার ড্রিম। এখন এই ড্রিমকে যদি তুমি গোলে পরিণত করতে চাও, গোল মানে হচ্ছে লক্ষ্য হচ্ছে কি, 2 বছর পর আমি 10 লক্ষ টাকার মালিক হব। এই যে 10 লক্ষ টাকা তুমি টার্গেট দিয়েছো, 10 লক্ষ টাকার মালিক হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে গোল। এখন গোল মানে এখানে কি মালিক হবে, এখনো হওনি। তো এইটাকে পরিণত করতে হলে কি কাজ করতে হবে, এটার জন্য কাজ করতে হবে, প্ল্যান করতে হবে। তোমার কি কাজ করতে হবে, প্ল্যান করতে হবে। অর্থাৎ আমি কিভাবে করতে পারি, এখানে আমি বলেছি আমি এ প্লাস পাবো, সেটা হচ্ছে আমার ড্রিম। এই ড্রিম থেকে আমি যদি গোলে নিয়ে আসি, অর্থাৎ 2 বছর পর আমি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাবো, তো পাবে। এখন এই যে গোলকে যদি আমি গোলে রেখে দেই তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি। এখান থেকে আমার প্ল্যান করতে হবে। প্ল্যান কি, আমি এ প্লাস পেতে হলে অবশ্যই আমি যেটা বলবো, অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাস, যত সাবজেক্টের ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো সঠিকভাবে করতে হবে। স্যাররা ম্যাডামরা যা বলবে সেগুলো একটু ফলো করলে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো এখানে বলছে এই যে প্ল্যান, তুমি কিভাবে পড়াশোনা করবে, কোন ক্লাসগুলো করবে, আবার কোন পড়াটা পড়বে, কোনটা তোমার করা উচিত, এগুলো হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে তোমার প্ল্যান করতে হবে যে কী করা উচিত, আমার কি করতে হবে, এই বিষয়গুলো আমরা যদি বলি প্ল্যান, কি করতে হবে, কি করতে হবে, অর্থাৎ কি করতে হবে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এরপরে লাস্ট অন, যে প্ল্যানের পর আমার প্ল্যান হয়ে গেল, প্ল্যানের পর আমি যেটা করব সেটা হচ্ছে কি, দেখো এইটার পর রিয়ালিটি। তো এরপরে আমার আসে কি, রিয়ালিটি, যেটাকে আমরা বাস্তবতা। অর্থাৎ যখন তুমি 2 বছর পর দেখলে এ প্লাস পাবে, কাজ করতেছো, কি করতে হবে প্ল্যান করতেছো, তারপরে যখন তুমি এটা ফাইনালি অ্যাচিভ করলে বা অর্জন করলে, তখন তোমার এটা রিয়ালিটি, যেটাকে আমরা বলি বাস্তবতা। এটাকে আমরা বলি বাস্তবতা। অর্থাৎ সব কাজগুলো সঠিকভাবে তুমি করে নিলে, সেটাকে আমরা বলবো বাস্তবতা। তাহলে আমাকে স্বপ্নকে যদি আমি বাস্তবে পরিণত করতে চাই, হ্যাঁ অবশ্যই কাজ করতে হবে, ড্রিম দেখতে হবে, আমাকে ড্রিম
থাকতে হবে, এটার সাথে সাথে গোলও থাকতে হবে। তাহলে আমার ড্রিম এবং গোল দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে প্ল্যান করতে হবে যে কিভাবে করলে আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারি। তারপরে এই সব কাজগুলো করার পর তুমি যখন ওই অ্যাচিভ করতে পারবে প্লাস, তখন এটার নাম আছে ইট ইজ কল্ড রিয়ালিটি। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আসলে কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করা হয়। তো যাই হোক, এটার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে, ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী সবাই চলবে বা করবে। তো এরপরে দেখো, আমি আরেকটু কথা বলি, শেষ করছি। তো যেটা হচ্ছে যে আমাদের আগামী ক্লাস, অর্থাৎ আগামীকালকে আমি তোমাদের এই অধ্যায়ের উপরই ক্লাস নেব। তো এখানে আমি আলোচনা যে বিষয়গুলো করব, যে অর্থায়নের নীতিগুলো নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ অর্থায়নের লক্ষ্য কী হওয়া উচিত। অর্থাৎ আগামী ক্লাসে আমি এই অধ্যায়টা শেষ করে দিব। তো সে পর্যন্ত তোমরা অবশ্যই বইয়ে যে আজকে যেগুলো পড়ানো হলো এগুলো বই খুলে অবশ্যই পড়বে। এগুলোই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এখান তো নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি আবার আগামী ক্লাসে এই অধ্যায়ে যে আলোচনা করেছি এটার উপরে একটা কোশ্চেন তোমাদেরকে থাকবে, কুইজ টেস্টের মতো, তোমরা এখানে অ্যান্সার করবে। অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।